আচ্ছা দেখো আমরা আজকে যেটা করবো ফিজিক্যাল ওয়ার্ক আর ম্যানুয়াল ম্যাটেরিয়াল হ্যান্ডলিং, ঠিক আছে। আজকে কাইন্ড অফ এটা একটু বায়োলজিক্যাল টাইপই, বায়োলজিক্যাল জিনিসপত্র, আমাদের মাসেল গ্রোথ কিভাবে হয়, ঠিক আছে, এরকম কিছু জিনিসপত্র। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে কয়েকটা স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে ফার্স্টে, যে আমাদের হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল যত ইনজুরি হয় তার 25% হচ্ছে তোমার কি দেখো যে আমাদের ম্যানুয়াল ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এর জন্য হয়, এবং হচ্ছে কম্পেনসেশন কষ্ট কিন্তু তার জন্য অনেক বেশি। আবার এখানে দেখো যে হচ্ছে ব্যাক ইনজুরি, যেটা ব্যাক ইনজুরির জন্য অ্যানুয়ালি অনেক অনেক মানুষজন সাফার করে, যেটার হাফ হচ্ছে লিফটিং অপারেশনের জন্য, ম্যানুয়াল লিফটিং অপারেশন, ঠিক আছে। তো আমরা মাসেল ফিজিওলজি পড়বো, ঠিক আছে, মাসেল ফিজিওলজি পড়বো। আজকে তো পুরোটা পড়া সম্ভব না, যতটুকু আজকে পারা যায় ততটুকু পড়বো, ঠিক আছে। এখানে দেখো প্রথমে এই স্লাইডগুলো আসলে তেমন কিছুই নাই, যে মাসেল ফিজিওলজির মধ্যে খেয়াল করো যে আমার হচ্ছে কি মাসেলের ফাংশন কি, মাসেলের টাইপস, তারপর আমরা হচ্ছে মাসেল গ্রোথটা পড়বো, ঠিক আছে। মাসেল হচ্ছে, তারপর হচ্ছে মাসেলের বিভিন্ন প্রপার্টি আছে, যেমন দেখো মাসেল ফাংশনের মধ্যে খেয়াল করো যে আমাদের বডি মাসেল অ্যাক্টিভিটি থেকে আসলে কিন্তু আমরা কি এনার্জিটা রিলিজ হয়, ঠিক আছে। এই 40% এনার্জি রিলিজ হয়ে ওয়ার্কে কনভার্ট হয়, আর বাকি যে রিমেনিং 60% সেটা হিট আকারে হচ্ছে রেডিয়েট হয়ে যায়, ওকে। আর হচ্ছে আমাদের নর্মালি যে আমাদের উইন্টার সিজনে কি হয়, অনেক সময় অনেক কিছু শিভারিং ক্রিয়েট হয়, এটা রিজন হচ্ছে তোমার মাসেল কন্ট্রাকশনের জন্য, যে তোমার আশেপাশে টেম্পারেচার কোল্ড থাকে বাট সে হিট জেনারেট করার ট্রাই করে, ঠিক আছে, যেখান থেকে শিভারিং হয়। সেখানে দেখো যে ফাংশনস অফ মাসেলের মধ্যে কি আছে, যে বডি মুভমেন্ট প্রডিউস করা, ঠিক আছে, বডি পজিশন, অবশ্যই বডি পজিশনকে স্ট্যাবিলাইজ করা, আমরা যে কোনো পশ্চারে যদি বসতে যাই এখানে মাসেলের ফাংশন থাকে কিন্তু, ঠিক আছে, মাসেল কন্ট্রাকশন, মাসেল এসব থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে বিভিন্ন কিছু মুভ করা, প্লাস থার্মোরেগুলেশনটা কিন্তু ইম্পর্টেন্ট, খুবই থার্মোরেগুলেশনটা খুবই ইম্পর্টেন্ট। এটা তো বোঝায় যে আমরা আমাদের বডি টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারতেছি, যে বাইরের আমাদের সারাউন্ডিং টেম্পারেচার বেড়ে গেলে বা সারাউন্ডিং টেম্পারেচার খুব কমে গেলে আমরা মোটামুটি একটা সার্টেন লিমিট পর্যন্ত আমরা হচ্ছে বডি টেম্পারেচার মেইনটেইন করতে পারি, এটাই হচ্ছে থার্মোরেগুলেশন, টেম্পারেচার মেইনটেইন করতে পারা, ঠিক আছে। আচ্ছা তারপর এখানে দেখো ম্যাম রিনেম করার অপশনটা একটু লাগবে। রিনেম করার অপশন আছে, ঠিক আছে, জি হ্যাঁ করে দিয়েছি। আচ্ছা যেটা বলতেছিলাম সে হচ্ছে, তাহলে এটা গেল আমাদের থার্মোরেগুলেশন প্রপার্টিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা তারপরে এখানে দেখো আমাদের কি কি টাইপের মাসেল আছে, আমরা মেইনলি আজকে যেটা দেখবো স্কেলেটাল মাসেল দেখবো, কিন্তু নরমালি আমাদের 3 রকমের মাসেল আছে, স্কেলেটাল মাসেল, কার্ডিয়াক মাসেল, স্মুথ মাসেল। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা বডি মুভমেন্টের জন্য যে স্কেলেটাল মাসেল কিভাবে কাজ করে, কন্ট্রাকশন, সেটা আমি দেখবো। তো এমনি হচ্ছে দেখো স্কেলেটাল মাসেল, কার্ডিয়াক মাসেল, স্মুথ মাসেল, এগুলা দেখো এখানে হচ্ছে দেখো যে আমার স্কেলেটাল মাসেল হচ্ছে টেন্ডন টু বোনের মধ্যে কানেক্ট করা থাকে, ঠিক আছে। আমরা কার্ডিয়াক মাসেল তো আমরা জানি যে হার্ট মাসেল যেগুলা, ঠিক আছে। আর স্মুথ মাসেল হচ্ছে বিভিন্ন হলো অর্গান, এগুলা হচ্ছে কভার করে। আর অবশ্যই আমরা একটাই মাত্র ভলান্টারি মাসেল, সেটা হচ্ছে স্কেলেটাল মাসেল, ঠিক আছে। আচ্ছা আর স্মুথ মাসেলের কিন্তু আরেকটা কাজ হচ্ছে যে সে হচ্ছে আমার কি ব্লাড প্রেশার মেইনটেইন করে, অক্সিজেন ফ্লো থ্রু আউট দ্য বডি মেইনটেইন করে, ঠিক আছে। আর দেখো ভলান্টারিটা আসতেছে আমার সোমাটিক নার্ভাস সিস্টেম থেকে, বাকি দুটোই হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম থেকে আসতেছে, ঠিক আছে। তো এখানে দেখো কন্ট্রাকশনের প্যাটার্নটাও দিচ্ছে, আমাদের স্কেলেটাল মাসেলগুলো হয় ফার্স্ট কন্ট্রাকশন, ঠিক আছে। ফার্স্ট কন্ট্রাকশন মানে ধরো যারা এক্সারসাইজ করে, এক্সারসাইজ বা হচ্ছে ওখানেও কিন্তু কি হয় মাসেল কন্ট্রাকশন বা কন্ট্রাকশন হচ্ছে রিল্যাক্সেশন, হচ্ছে কন্ট্রাকশন হচ্ছে রিল্যাক্সেশন, এটা কিন্তু ফার্স্ট কন্ট্রাকশন হয়, সেগুলো সবই হচ্ছে স্কেলেটাল মাসেল, ঠিক আছে। এখানে বিভিন্ন টাইপের শেপ দেয়া আছে, এইটা হচ্ছে স্কেলেটাল মাসেলের শেপ, ঠিক আছে। আর এখানে দেখো তোমাকে বল, এই যে তোমাদের এই জিনিসটাতে নিয়ে যাই, এই পেজটাতে দেখো এখানে দেখো মানে বোঝা যাচ্ছে যে পেরিফেরাল নিউক্লিয়াস অনেকগুলা, প্রত্যেকটার মধ্যে অনেকগুলা পেরিফেরাল নিউক্লিয়াস আছে। আর দেখো সিঙ্গেল সেন্ট্রাল নিউক্লিয়াস হচ্ছে বাকি দুইটা, সিঙ্গেল সেন্টার নিউক্লিয়াস, সেন্টার একটা করে নিউক্লিয়াস আছে। ইন্টারকানেক্টেড ডিস্ক দেখো এই যে একটার সাথে আরেকটা কানেক্টেড হয়েছে, এই যে রেড যে ডটটার মতো, লাইনটার মতো, সেটা হচ্ছে ইন্টারকানেক্টেড ডিস্ক, ঠিক আছে। আর এখানে স্ট্রেশনটা নাই স্মুথ মাসেলের অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে আসলে স্টেয়ারকেস অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে। এখানে ধরো হচ্ছে আমরা স্যাক্রোমিয়ার করবো,
তো স্যাক্রোমিয়ারের অ্যারেঞ্জমেন্টটা স্টেয়ারকেস অ্যারেঞ্জমেন্ট আকারে থাকে, ঠিক আছে, এবং ওইভাবে হচ্ছে তার কন্ট্রাকশনটা হয়। আচ্ছা, তারপর দেখো যে মাসেল প্রপার্টির মধ্যে কি কি আছে, যে ইলেকট্রিক্যাল এক্সাইটেবিলিটি। ইলেকট্রিক্যাল এক্সাইটেবিলিটি কি? এক্সাইটেবিলিটি মানে হচ্ছে যে কি বলে, যে আমার হচ্ছে ধরো আমি একটা কাজ করবো, সো এখানে হচ্ছে ব্রেইন থেকে আবার যে হচ্ছে কি বলে ওটাকে সিগন্যালটা আসে, সেই সিগন্যাল ওয়াইজ রিঅ্যাক্ট করায়, এটাকেই বলে এক্সাইটেবিলিটি, ঠিক আছে। ইলেকট্রিক্যাল এক্সাইটেবিলিটি বলতে এটাই বুঝাইছে, ঠিক আছে। তারপরে এই যে দেখো যে মাসেল প্লাস স্টিমুলাস মিলে যে ইলেকট্রিক্যাল সিগন্যাল, এই সিগন্যালটা যে আসতেছে সেই ওয়াইজ কিন্তু আমাদের এই কাজটা করতেছে। মানে ব্যাপারটা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে এনভায়রনমেন্ট থেকে ব্রেইনে যায়, আবার ব্রেইন থেকে সেটা সিগন্যালটা আসে, ঠিক আছে। সো এই প্রপার্টিটা আমাদের মাসেলের আছে, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল এক্সাইটেবিলিটি যেটা বললাম। তারপর কন্ট্রাক্টিবিলিটি, এই যে দেখো আমাদের কিন্তু মাসেল এখানে একটা জায়গায় খুবই একটু আছে, দেখো মাসেল কিন্তু আসলে কোনো এক্সপ্যান্ড করে না, এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং কনসেপ্ট। মাসেল কখনো এক্সপ্যান্ড করে না, অলওয়েজ সে কন্ট্রাক্ট করে। তাহলে আমার হাতটা আমি এরকম করলাম, তাহলে হাতটা যখন স্ট্রেট করবো তখন তো আমার মনে হবে যে মাসেল তাহলে হচ্ছে এক্সপ্যান্ড, আসলে মাসেল এক্সপ্যান্ড করা তখন হচ্ছে কি যে এইখানে যে মাসেলটা কন্ট্রাক্ট করছে সেটা রেখে হয়তো পিছনে আরেকটা মাসেল কন্ট্রাক্ট করছে, এটা হচ্ছে স্ট্রেচ হয়ে গেছে। জিনিসটা এরকম হয় যে ধরো হচ্ছে এরকমটা অনেক জায়গাতে আছে যে এরকম মাসেল ধরো যে যখন এই মাসেলটা কন্ট্রাক্ট হয়েছে তখন এইটা ধরো হচ্ছে এরকম স্ট্রেচ কন্ডিশন আছে, যখন তুমি হাতটা নর্মাল করতে হয়তো বা নিচের এটা হচ্ছে আমার হচ্ছে কন্ট্রাক্ট করবে আর এটা হচ্ছে হয়তো বা স্ট্রেচ হয়ে যাবে, ঠিক আছে। তো এইরকম করে হচ্ছে তোমার বিভিন্ন মুভমেন্ট হচ্ছে কাজ করে, ঠিক আছে। তাই ব্যাক টু ব্যাক কিন্তু অনেক মাসেল থাকে, এটা ইয়েতে দেখবা, ঠিক আছে। এই যে দেখো মাসেল কন্ট্রাকশন, ঠিক আছে, এটা হচ্ছে বাইসেপসের উদাহরণ দিচ্ছে, যে জিমে এক্সারসাইজ করে যে অনেক এরকম বাইসেপস হচ্ছে মানে মাসেল গ্রো করে, যেটা সেটা দেখাচ্ছে যে বাইসেপস যে কন্ট্রাকশনটা হয়, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা দেখবো, তার আগে আমরা একটা ভিডিও দেখবো, ঠিক আছে। ভিডিও দেখলে একটু ক্লিয়ার হবে। মাসেল গ্রো করার জন্য কি করতে হবে? আচ্ছা, ভিডিওর সাউন্ডটা কি তুমি শুনতে পাচ্ছ? ভিডিওর সাউন্ডটা কি আসতেছে? হ্যাঁ, জি ম্যাম। সাউন্ড জি আসতেছে? ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি সাউন্ডটা একটু বাড়াই দিচ্ছি, আমি ভিডিওটা। Okay, so here's my cool narration on this awesome animation of how we move muscle. So if we zoom into muscle and really take an in-depth look, you'll find that the skeletal muscle is made up of muscle fiber bundles. And these are basically long cylindrical cells that can contract or relax when they get signals from the nervous system. তার মানে দেখছো তোমার মাসেলের কিন্তু দেখো এই যে দেখো মাসেল, এটা হচ্ছে আমার মেইন মাসেল, এখান থেকে হচ্ছে মাসেল ফাইবার বান্ডেল, সেখান থেকে আরেকটা মাসেল ফাইবার বের হয়ে তারপর এই যে মাসেল যে ফাইবার সিঙ্গেল যে ফাইবারটা আমরা দেখলাম সেটার এখানে বলছে ইলেকট্রিক্যাল, এই যেগুলো কথা বলছে যে ইলেকট্রিক্যাল সিগন্যাল আসবে, ঠিক আছে। তারপর দেখো এইটার মধ্যে থেকে আবার দেখবা আমার হচ্ছে আরো বান্ডেল আকারে ছোট ছোট ফিলামেন্ট আকারে আছে। Now, each of these fibers is composed of many little myofibrils, and these are split up into individual units called sarcomeres. And sarcomere is what we're going to look at here. So when you look at an individual sarcomere, they're composed of thick and thin filaments. And this is what makes our muscle look striated. So these filaments slide past each other to shorten the sarcomere unit and shorten the entire muscle fiber. Now the thick one is called myosin, and that's connected to the center of the sarcomere on the M line. The thin one, the thin strand, is called actin, and that's connected to the edge of the sarcomere on the Z line. And these basically slide past each other to shorten the entire sarcomere unit and shorten the muscle, allowing a contraction. But what's really going on here is not really sliding. We've actually got the thick
filament here, which is called the myosin and the actin. And the myosin is actually connecting to the actin at these cross bridges and then pulling the actin towards the myosin, allowing the edges of the sarcomere to be pulled towards the center, making the sarcomere shorter. And this simply repeats connection, pull, and release to shorten the entire sarcomere muscle. So what this requires is what's called ATP, which is where we get our energy. And this ATP is hydrolyzed into ADP and organic phosphate. This then triggers the myosin to connect onto the actin at these binding sites. And then what you get is called the power stroke, which is where the myosin pulls the actin, which shortens the entire sarcomere unit, shortening muscle fibers overall. Once that step has been completed, the ADP and phosphate are released. And from that point, it allows new ATP to connect on, which promotes either the cycle to be repeated, or it just simply disconnects the myosin, allowing the muscle to relax, depending on the signals that is being received. So overall, we've got an amazing process going on here at the molecular level at a simple muscle movement. So in summary, we've got the thick myosin filaments pulling the actin filaments, and this is within the sarcomere unit, pulling the edges of the sarcomere towards the middle, which shortens the sarcomere unit and contracts it into basically a smaller size. This contraction of the sarcomere unit will shorten the muscle fibers within the entire muscle belly, making your muscle contract. Then when your ATP runs down, you get tired and fatigued, and your set is done, my friend. Cool animation, eh? It's amazing what goes on at a molecular level when we're simply moving muscle. So how can we take advantage of this? How can we take what we understand now about how muscles work to make sure we get most rapid muscle growth in and out of the gym when we go for a workout? So muscles grow. আচ্ছা, যেটুকু আমরা ভিডিও দেখলাম, ঠিক আছে, ওইটুকু ওয়াইজ কি বুঝতে পারছো সবাই? যে এখানে দেখো ডার্ক ব্যান্ড, লাইট ব্যান্ড, পুরাটাকে আমার পুরা এই জিনিসটাকে বলা হচ্ছে স্যাক্রোমিয়ার, এই ভায়োলেট কালারটাকে বলা হচ্ছে মায়োসিন, আর এই থিন যেটা সেটাকে বলা হচ্ছে অ্যাক্টিন। ঠিক আছে, এখানে দেখো এটা কিন্তু আমরা পড়তেছি কোন মাসলের জন্য বলো তো? এটা আমরা মেইনলি স্কেলেটাল মাসলের জন্য পড়তেছি। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটার ডেসক্রিপশন আসলে একটু ভালো করে পড়ে দেওয়া আছে হয়তো বা, যাই হোক তোমার হচ্ছে একটু পরে দেওয়া আছে যেটা আর কি এখানে আমাদের ভিডিওতে যেটা বললো জিনিসটা কি হয় যে আমার এই ফিলামেন্টের সাথে এটা হচ্ছে আটকে কি হবে, এটাকে বলে পাওয়ার স্ট্রোক ক্রিয়েট করে। ঠিক আছে, যে পাওয়ার স্ট্রোক ক্রিয়েট করে আমার এটিপির সাহায্যে, সেই এটিপির সাহায্যে কি এডিপি আমার হাইড্রোলাইসিস হয়ে এনার্জি ক্রিয়েট করে ওখান থেকে পাওয়ার স্ট্রোক ক্রিয়েট করে সে কিন্তু হচ্ছে মাসেল কন্ট্রাক্ট করে। আবার যখন ধরো হচ্ছে কেউ এরকম অনেক পরিশ্রমের কোনো কাজ করতেছে, বা এখানে উদাহরণ দিচ্ছে জিম, যে লোকটা বলতেছিল সে জিম ইনস্ট্রাক্টর, তো সে জিমের উদাহরণ দিচ্ছিল যে জিমে যখন হচ্ছে এরকম কোনো হচ্ছে এক্সারসাইজ করে, তো তখন হচ্ছে এটাই বলছে যে আমাদের মাসেল কন্ট্রাক্ট হয় আবার হচ্ছে নর্মাল হচ্ছে, কন্ট্রাক্ট হয় আবার নর্মাল হচ্ছে। কন্ট্রাক্টটা কিভাবে হচ্ছে কন্ট্রাকশনটা সেটা দেখেন। আসলে মাসেল বললাম তো মাসেল এক্সপ্যানশন হয় না, কন্ট্রাকশন হতে পারে আর নিউট্রাল কন্ডিশনে সে আসতে পারে। ঠিক আছে, বাট এক্সপ্যানশন হয় না কিন্তু আসলে এইভাবে। হালকা একটা স্ট্রেচ হইতে পারে, যেটা হচ্ছে মাসলের যেহেতু ইলাস্টিসিটি প্রপার্টি আছে সেই কারণে। ঠিক আছে, তো ওখান থেকে কিন্তু তার মানে তোমার মাসেল কন্ট্রাকশন জিনিসটা কিন্তু, এবং এই মাসেল কন্ট্রাকশনের কারণে অনেক মুভমেন্ট হয় কিন্তু শুধু মাসেল কন্ট্রাকশনের জন্য পসিবল। ঠিক আছে, সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল। ঠিক আছে, তারপর আমরা এরকম আরো একটা জিনিস দেখবো, ওটা বলতেছি। তারপর দেখো এই যে এক্সটেন্সিবিলিটিতে এখানে কিন্তু তোমার আমরা যেটা ভাবতেছি মাসেল এক্সটেনশন যেটা আমরা কন্ট্রাকশন ওরকম কিন্তু আসলে মানে ওইভাবে কিন্তু হয় না। ঠিক আছে, ওইভাবে কিন্তু জিনিসটা হয় না, মাসেল এক্সটেনশন কিন্তু আসলে ওইভাবে হয় না, কন্ট্রাকশনটাই হয়। ঠিক আছে, এখানে ধরো ক্রস লিঙ্কিং হয়ে যে কন্ট্রাকশন পোর্শনটা সেটা হচ্ছে না, এটাকে আমরা এক্সটেন্সিবিলিটিও বলতে পারি। ঠিক আছে, আবার বলতে পারি এই যে ইলাস্টিসিটি প্রপার্টি যেটা আছে আমরা পরে দেখবো সেটাও বলতে পারি, যখন মানে একটু এক্সটেন্ড করে আবার সে আগের কন্ডিশনে ব্যাক, খুবই স্লাইড এটা। ঠিক আছে, বা যেটা বললাম যে আসলে মাসেল তোমার হচ্ছে আমরা যেমন বাইসেপ আর ট্রাইসেপের হিসাবটা বললাম না, যে ধরো আমরা যখন এইভাবে কন্ট্রাক্ট করতেছি, মানে তোমার হচ্ছে হাতটা উপরের দিকে তুলছি তখন হচ্ছে বাইসেপ কন্ট্রাকশন হয়, আবার যখন হাতটা পুরো নিউট্রাল কন্ডিশনে নামাই তুলছি তখন হচ্ছে ট্রাইসেপ কন্ট্রাকশন হয়। ঠিক আছে, তো কোনো না কোনো জায়গাতে মাসেল কন্ট্রাকশনই কিন্তু হচ্ছে। ঠিক আছে, আচ্ছা
তারপরে এখানে দেখো আমাদের এই প্রপার্টিজ গুলো দেয়া আছে। আচ্ছা, তারপরে এখানে দেখো, এখানে আবার আমরা যে ভিডিওটা দেখলাম সেই ভিডিওটার ডেসক্রিপশনটা দেখো এখানে আছে, যে আমাদের হচ্ছে এই যে দেখো এটা একটা মাসেল, সে মাসেল আমার ফাইবার, তারপরে এখানে মাসেল ফাইবার বান্ডেল থেকে হচ্ছে ফাইবার, এই ফাইবারের মধ্যে আবার হচ্ছে দেখো ফাইবারস, এবং প্রত্যেকটার মধ্যে কিন্তু আরেকটা করে হচ্ছে স্যাক্রোমিয়ারের লেয়ার আছে। মানে এখানে প্রত্যেকটা এক একটা করে লেয়ার, একটা মধ্যে একটা না, কিন্তু একটা লেয়ারের কথা বলছি, ঠিক আছে? এই যে দেখো একটা লেয়ার, এই যে এইটার প্রত্যেকটা হচ্ছে এরকম একটা লেয়ার, ঠিক আছে? তো এই জিনিসটাকে মায়োফিব্রিল বলা হয়, এবং এই এরকম একটা লাইনকে আমরা স্যাক্রোমিয়ার বলতেছি। তো এই স্যাক্রোমিয়ারের মধ্যে আবার দেখো জি লাইন, এম লাইন আমরা যেটা দেখলাম ডিভাইড করে দিচ্ছে, মায়োসিন, অ্যাক্টিন বলে দিচ্ছে। এখানে দেখো যেখানে এখানে যে বলে দিচ্ছে যে তোমার এখানে কিন্তু মায়োসিন বাইন্ডিং সাইট গুলো আছে নিচের এইদিকে, ঠিক আছে? আর দেখো এই যে ক্যালসিয়াম, এই যে ক্যালসিয়াম যে দেখতেছো উপরে, কিছু কিছু তোমার হচ্ছে ক্যালসিয়াম, প্রোটিন, এই জিনিসগুলো হচ্ছে তোমার এখানে যেগুলো হচ্ছে আমার এই পাওয়ার স্ট্রোক এগুলোর জন্য দরকার হয়। এগুলো হচ্ছে কি তোমার, তুমি একটা কাজ করতেছো, সো তোমার কি থাকে, তোমার ব্রেইন থেকে ইলেকট্রিক্যাল সিগন্যালটা আসে কিন্তু ওই কাজের, ঠিক আছে? সো ওই যে তোমার সিগন্যালের সাথে সাথে কিন্তু এরকম তোমার ক্যালসিয়াম, প্রোটিন হচ্ছে তোমার এখানে ক্যালসিয়াম প্রোটিন ফ্লো অ্যাক্টিভ হয়ে যায়, ঠিক আছে? তো সেখান থেকে কিন্তু আলটিমেটলি আমার দেখা যায় আমার যেখানে এনার্জি বা পাওয়ার স্ট্রোক যেটা, সেখানে কিন্তু এনার্জিটা ওখান থেকেই আসে। যেমন এখানে ক্যালসিয়াম গুলো হচ্ছে, এখানে হচ্ছে ক্যালসিয়াম গুলো দেখো, ক্যালসিয়াম গুলো ফার্স্টে বাইন্ড হবে, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার এই যে ক্রস ব্রিজ ক্রিয়েট করবে, ঠিক আছে? ক্রস ব্রিজ ক্রিয়েট করে পাওয়ার স্ট্রোক হইলো, ঠিক আছে? পাওয়ার স্ট্রোক হইলো, তারপর দেখো, তারপর হচ্ছে এটিপি বাইন্ডিং এর পর আবার হচ্ছে সেটা এটিপি হাইড্রোলাইসিস হলো, আবার দেখো এই প্রসেসটাই রিপিট হতে থাকবে, এই প্রসেসটাই রিপিট হতে থাকবে। এটা হচ্ছে নর্মাল কন্ডিশন, আর এটা হচ্ছে স্যাক্রোমিয়ার হচ্ছে যখন এরকম বাইন্ডিং অফ কন্ডিশনে থাকবে সে অবস্থাতে হচ্ছে এটা কন্ডিশন, ঠিক আছে? তাহলে এখানে দেখো, এখানে বলছে যে সে হচ্ছে 5 টাইমস পার সেকেন্ডে হচ্ছে এটা তোমার হচ্ছে এটা করতে থাকে, মানে কত বেশি কন্টিনিউয়াস। আর এখানে দেখো 500 ক্রস ব্রিজেস পার থিক ফিলামেন্ট, ঠিক আছে? মানে অ্যাটাচ প্লাস ডিটাচ হচ্ছে 5 টাইমস পার সেকেন্ড, অনেক, মানে তার মানে বুঝতেছো মিনিটে কত কত এরকম হাজার হাজার হতে থাকে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো, এখানে হচ্ছে আমার দেখো এখানে একটা টেনশন দিছে, দেখছো? টেনশন লেন্থ রিলেশনশিপ অফ মাসল, ঠিক আছে? যে স্যাক্রোমিয়ার হচ্ছে আমার, এটা হচ্ছে কোনো যখন কোনো ক্রস ব্রিজ হচ্ছে না, একেবারে নর্মাল, এটাতে বলছে যে স্যাক্রোমিয়ারটা যখন আমার একেবারে লেন্থ ডিক্রিজ করে এরকম থাকে তখন তার টেনশন কত থাকে। আবার ধরো লেন্থ আস্তে আস্তে যখন আমি নিউট্রাল কন্ডিশনাল লেন্থটা ইনক্রিজ করে ফেলছি তখন হচ্ছে কত থাকে। তার মানে দেখো টেনশন কিন্তু একটা সার্টেন লিমিটে গিয়ে টেনশনটা অনেক বেশি বেশি থাকে, ঠিক আছে? তারপর আবার সেটা টেনশন রিলিজ হয়ে হয়ে আবার আস্তে আস্তে কমে যেতেছে, ঠিক আছে? যে স্যাক্রোমিয়ারের লেন্থের সাথে সাথে আমার হচ্ছে ওইখানে কতটা টেনশন জেনারেট করতেছে সেটা আর কি, ঠিক আছে? এটা ওই জিনিসটাই দেখাচ্ছে। দেখো রিস্ট ফ্লেক্সন যেটা দেখাচ্ছে, ঠিক আছে? রিস্ট ফ্লেক্সন যেটা দেখাইছে, আবার রিস্ট নিউট্রাল দেখাইছে, রিস্ট এক্সটেনশন দেখাইছে, ঠিক আছে? তো রিস্ট আমার ফ্লেক্সন যেটা দেখাইছে সেটা তো আমরা মাত্রই বললাম যে তোমার কি, যে আমার হচ্ছে আমরা কন্ট্রাকশন যেটা পড়ে আসছি, ঠিক আছে? সেই জিনিসটাই হচ্ছে এখানে হচ্ছে দেখাইছে যে আমরা কন্ট্রাকশন যেটা পড়ে আসছি সেটা, ওকে? আর হচ্ছে তোমার আমরা পরে দেখো দেখাইছে আবার আমার মাসেলটাকে কি আমি করতেছি নিউট্রাল করতে, এটাও কিন্তু একটা কি আমি বলতে পারি যে আমার রিস্টের কি একটা এক্সারসাইজ, ঠিক আছে? আচ্ছা, আবার হচ্ছে দেখো রিস্ট নিউট্রাল যেটা দেখাইছে, নিউট্রালের পরে এক্সটেনশন আমার কাছে মনে হতে পারে যে আসলে মাসেল এই পাশের মাসেলটা এক্সটেন্ড হয়েছে, ঠিক আছে? কিন্তু আসলে কিন্তু এই দিকের মাসেল কিন্তু কন্ট্রাক্ট হচ্ছে, মানে কাজ যেটা হয়, ওয়ার্ক যেটা হয় সেটা আসলে মাসেল কন্ট্রাকশন দিয়ে হয়, ঠিক আছে? এটা হচ্ছে একটু কনফিউজ লাগতে পারে, এটা একটু নেটে চাইলে দেখতে পারো যদি আমার কথায় তোমাদের কনফিউশন লাগে। আসলে কিন্তু বলা হয় যে এই দিকের একটা মাসেল আমরা মুভমেন্ট, বিভিন্ন টাইপের মুভমেন্ট দেওয়ার জন্য কখনো একটা মাসেল এক্সটেন্ড হয়, হালকা একটু এক্সটেন্ড হয়, বা আরেকটা মাসেল কন্ট্রাক্ট হয়। তো মেইনলি কন্ট্রাকশনের জন্যই কাজটা হয়, ঠিক আছে? তো মাসেল কন্ট্রাকশন কনসেপ্ট দিয়ে জিনিসগুলোকে এক্সপ্লেন করা হয়, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা দেখবো মাসেল গ্রোথ, ঠিক আছে? এখানে একটা ফানি অ্যানিমেশন ভিডিও আছে, ঠিক আছে? ওই ভিডিওটা অনেক ফানি, যাই হোক তোমাদেরকে ভিডিওটার এখানে অ্যাড করা আছে, তোমাদেরকে বলি যে আমাদের বডিতে অনেক 600 মাসেল আছে, ঠিক আছে? সো মাসেল গ্রোথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মাসেল গ্রোথ করার জন্য কিন্তু
একটা সিম্পল লজিক আমরা সবাই জানি যে বলা হয় এক্সারসাইজ করতে বা খাওয়া দাওয়া একটা তো হ্যাঁ ওটা তো আছেই, পরে এক্সারসাইজ আছে, এই আছে সেই আছে। আসলে জিনিসটা কি বলা হয় যে তোমার যতটুকু অ্যাবিলিটি তুমি যতটুকু এক্সারসাইজ করতে পারো, বা বলা হয় না যে যত তুমি স্টেপ বাই স্টেপ আস্তে 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 তুমি হচ্ছে হার্ড এক্সারসাইজ করবে তোমার মাসেল গ্রোথ ভালো হবে। এটা কেন? এটা কনসেপ্টটা খুব ইন্টারেস্টিং যে তুমি হচ্ছে আস্তে আস্তে যখন এক্সারসাইজ করবা তোমার লিমিট তুমি ডেইলি হচ্ছে তোমার নিজস্ব লিমিটকে তুমি চ্যালেঞ্জ করবা, তো তখন কি হবে বলা হয় যে তোমার হচ্ছে মাইক্রো লেভেলে তোমার কিছু মাসেল রাপচার হয়, ঠিক আছে? মাইক্রো লেভেলে কিছু মাসেল রাপচার হয়, ঠিক আছে? এখানে দেখো এখানে একটা অ্যানিমেশন ভিডিও মানে দিয়ে দেখাইছে মাসেল রাপচার হয়, যেখানে বুঝাইছে যে সে যদি খুবই তার মানে এখানে দেখাইছে একটা স্টিলের ডোর সেভাবে খোলা ট্রাই করছে, তার লিমিটের বাইরে, ঠিক আছে? সো তার এখানে বলছে যে মাইক্রো এখন এটা এখন তুমি চিন্তা করো যে না আমার তার মানে কি আমি যতটুকু নিতে পারি এর থেকে যদি অনেক বেশি নেই না তাহলে তোমার হচ্ছে মাসেল স্প্যাজম হয়ে যেতে পারে বা আরো ব্যথা পেতে পারো, সেটা আলাদা কিছু। এটা মেইনলি আসলে এক্সারসাইজ দ্বারা বোঝায় যে তোমার যেটা লিমিট সেই লিমিটের থেকে প্রত্যেকদিন যখন আমরা একটু বেশি বেশি যখন চেষ্টা করবো তখন কি হবে ডেইলি হচ্ছে তোমার এরকম করে মাইক্রো ইয়েতে মাসেল রাপচার হতে থাকবে, ঠিক আছে? এই যে দেখো এগুলোকে বলা হয় মাসেল রাপচার। তারপর এখানে হচ্ছে সাইটোকিনিন ইজেক্ট হয়ে যায়, ঠিক আছে? বলা হয় যে তারা হচ্ছে রিপেয়ার করে, দেখো সাইড এ দিয়ে মাসেল প্রত্যেকটা ইয়েতে রিপেয়ার করে। এই রিপেয়ার রেটটা আবার ডিপেন্ড করে তোমার হচ্ছে মেটাবলিজম ডিপেন্ড করে, তারপর হচ্ছে তোমার জেনেটিক্যালিও ডিপেন্ড করে, অনেক কিছুর উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? সো এই যে মাসেল তোমার হচ্ছে রাপচার হলো, তারপর এখানে কি হচ্ছে রিপেয়ারিং হচ্ছে, এই যে রিপেয়ারিং এর কারণে তোমার মাসেল আরো বেশি স্ট্রং হয় এবং মাসেলের 30 to 40% মাসেলের গ্রোথ হয়। সো তার মানে কি এই জিনিসটা যত কন্টিনিউয়াসলি হতে থাকবে তার মাসেল গ্রোথ তত বেশি হতে থাকবে, ঠিক আছে? এটা কিন্তু খুবই মানে একটা ইন্টারেস্টিং লজিক। যেমন হচ্ছে বলা হয় যে অনেকে যখন জিম করে যে জিম হচ্ছে অনেক হচ্ছে হার্ড ওয়ার্ক করে বা অনেকক্ষণ ধরে জিম করার পর তারপরে এসে যখন সে রেস্ট নিতে থাকে একটা সার্টেন টাইম যখন সে রেস্ট নেয়, স্পেশালি ঘুমের সময় জিনিসটা বেশি হয়, তখন তার এই যে মাসেল রাপচার গুলো রিপেয়ারিং চলতে থাকে, তো আস্তে আস্তে তার মাসেল গ্রোথ আর হতে থাকে, ঠিক আছে? আবার রিভার্সটা যদি আমরা করি যে একেবারে কোনো কাজ টাজ করা তখন আবার বলা হয় ওটার আরেকটা নাম আছে, ঠিক আছে? ওটাকে বলা হয় মাসেল অ্যাট্রফি। দেখো জাস্ট মাসেল গ্রো হওয়াটা যেরকম জাস্ট রিভার্স কেসটা হচ্ছে, ঠিক আছে? তো এটাকে আমরা বলি মাসেল অ্যাট্রফি। বুঝতে পারছো কি এই জিনিসটা? বুঝতে পারছো কি তোমাদেরকে এই টপিকটা বোরিং লাগতেছে অনেক? এটা একটু পড়তে হবে, মাসেল গ্রোথ এগুলা একটু পড়া লাগবে, ঠিক আছে? ম্যাম এগুলোর স্লাইড তো ম্যাম এখানে জাস্ট ছবি, কিন্তু এগুলোর বিষয়ে জানতে চাইলে ম্যাম কোথা থেকে পড়ব মানে? এটা তোমার ভিডিও দিয়ে দিব তোমাদেরকে, ভিডিওটা ভিডিওটা কয়েক মিনিট 2 মিনিটের ভিডিও। এই জিনিসগুলো আমি যেটা বললাম সেম জিনিসগুলো ভিডিওতে আছে, ঠিক আছে? ভিডিও দেখাচ্ছি। সরি। Muscles. We have over 600 of them. They make up between 1/3 and 1/2 of our body weight. And along with connective tissue, সাউন্ড শোনা যাচ্ছে ঠিক করে না? জি ম্যাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। they bind us together, hold us up, and help us move. And whether or not bodybuilding is your hobby, muscles need your constant attention because the way you treat them on a daily basis আচ্ছা এক সেকেন্ড চেক করে দিচ্ছি। ঠিক আছে। determines whether they will wither or grow. Say you're standing in front of a door, ready to pull it open. Your brain and muscles are perfectly poised to help you achieve this goal. First, your brain sends a signal to motor neurons inside your arm. When they receive this message, they fire, causing muscles to contract and relax, which pull on the bones in your arm and generate the needed movement. The bigger the challenge becomes, the bigger the brain's signal grows, and the more motor units it rallies to help you achieve your task. But what if the door is made of solid iron? At this point, your arm muscles alone won't be able to generate enough tension to pull it open. So your brain appeals to other muscles for help. You plant your feet, tighten your belly, and tense your back.
generating enough force to yank it open. Your nervous system has just leveraged the resources you already have, other muscles, to meet the demand. While all this is happening, your muscle fibers undergo another kind of cellular change. As you expose them to stress, they experience microscopic damage, which in this context is a good thing. In response, the injured cells release inflammatory molecules called cytokines that activate the immune system to repair the injury. This is when the muscle building magic happens. The greater the damage to the muscle tissue, the more your body will need to repair itself. The resulting cycle of damage and repair eventually makes muscles bigger and stronger as they adapt to progressively greater demands. Since our bodies have already adapted to most everyday activities, those generally don't produce enough stress to stimulate new muscle growth. So to build new muscle, a process called hypertrophy, our cells need to be exposed to higher workloads than they are used to. In fact, if you don't continuously expose your muscles to some resistance, they will shrink, a process known as muscular atrophy. In contrast, exposing the muscle to a high degree of tension, especially while the muscle is lengthening, also called an eccentric contraction, generates effective conditions for new growth. However, muscles rely on more than just activity to grow. Without proper nutrition, hormones, and rest, your body would never be able to repair damaged muscle fibers. Protein in our diet preserves muscle mass by providing the building blocks for new tissue in the form of amino acids. Adequate protein intake, along with naturally occurring hormones like insulin-like growth factor and testosterone, help shift the body into a state where tissue is repaired and grown. This vital repair process mainly occurs when we're resting, especially at night while sleeping. Gender and age affect this repair mechanism, which is why young men with more testosterone have a leg up in the muscle building game. Genetic factors also play a role in one's ability to grow muscle. Some people have more robust immune reactions to muscle damage and are better able to repair and replace damaged muscle fibers, increasing their muscle building potential. The body responds to the demands you place on it. If you tear your muscles up, eat right, rest, and repeat, you'll create the conditions to make your muscles as big and strong as possible. It is with muscles as it is with life. Meaningful growth requires challenge and stress. দেখো আমরা এখানে যেটা বলতেছিলাম ওইটাই কিন্তু ভিডিওতে দেখাইলো, ঠিক আছে? যে সাইটোকিনিন হচ্ছে মাধ্যমে ওখানে হচ্ছে ইমিউন সিস্টেম স্টার্ট হয়ে যায়, এটা তোমার হচ্ছে কি বলে রিপেয়ার স্টার্ট করে দেয়। তো এটা মানুষের কিছু কিছু তোমার জেনেটিক্যালি এগুলোর উপরে ডিপেন্ড করে। আর নর্মালি হচ্ছে যেটা বলছে যে এক্সারসাইজ করা বা হচ্ছে খাবার ঠিকঠাক খাওয়া, প্লাস আরেকটা জিনিস বলছে যে মাসেল গ্রোথ হচ্ছে মেনটেন করার জন্য বা তারা হচ্ছে বডি বিল্ডিং করে, তারা তাদের ফিগার মেনটেন করার জন্য কি করে, তাদের রেগুলার এক্সারসাইজ করতে হয়। তো নর্মাল মানুষের ক্ষেত্রে সেম, যে তার মাসেল সেও নর্মাল রাখতে চাইলে বা ইনক্রিজ করতে চাইলে বা এটলিস্ট নর্মাল রাখতে হলে তাকে একটা ডেইলি একটা সার্টেন স্ট্রেসের মধ্যে দিয়ে যাইতে হবে, ফিজিক্যাল স্ট্রেস। এটা মেন্টাল স্ট্রেসের কথা বলছি না, ফিজিক্যাল স্ট্রেসের কথা বলতেছি। তাহলে কি হবে, আমার মাসকুলার অ্যাট্রফি হয়ে যাবে, এটা ঠিক আছে, এটা হয়ে যাবে মাসকুলার অ্যাট্রফি হয়ে যাবে, ঠিক আছে। বা অনেক সময় দেখবা অনেকেরই হচ্ছে বয়সের সাথে সাথে এরকম হয়ে যায়, কারণ হচ্ছে আমাদের নর্মালি তো আমরা ভাবি যে বয়স হয়ে গেলে আর মানে ফিজিক্যাল স্ট্রেসটা সবাই পারে ভাবে যে হ্যাঁ অনেক কষ্ট হয়ে যাচ্ছে, বাট আসলে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এক্সারসাইজ করা ফিজিক্যাল স্ট্রেসে থাকে, এটা কিন্তু খুবই ভালো একটা জিনিস, ঠিক আছে। বাইরের কান্ট্রিতে বা বাংলাদেশেও ধরো যারা হচ্ছে এটা বয়স হয়ে গেলেও এই জিনিসটা মেনটেন করে, তারা কিন্তু অনেক বেশি মানে সুস্থ থাকে বা সব দিক থেকে তাদের এই প্রবলেমটাও হয় না, মাসকুলার অ্যাট্রফি প্রবলেমটাও হয় না। অনেকেরই কিন্তু দেখবা যে মাসকুলার এই অ্যাট্রফি যে প্রবলেমটা, এটা কিন্তু অনেকেরই হচ্ছে দেখো বয়স সার্টেন এজের পরে এটা ক্রিয়েট হয়ে যায়। হ্যাঁ মোটা হইতে পারে, মোটা হলেই যে সেটা হচ্ছে তার মাসেল আছে তা তো না। ম্যাক্সিমাম ক্ষেত্রে মোটা হলে তো কি থাকে মানুষের অনেক বেশি ফ্যাট থাকে বডিতে, ঠিক আছে। যাই হোক, বললাম তো যে ভিডিওটা অনেক ফানি, ভিডিওতে অনেক কিছু দেখাইছে, বাট ওখানে মেইন জিনিসটা কিন্তু এইটাই, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো, তারপর হচ্ছে তো আমাদের মাসেল মেটাবলিজম, ঠিক আছে। এই মাসেল মেটাবলিজম এটাও আমরা একটা ভিডিও দেখবো, ঠিক আছে। ভিডিওগুলাই ভালো লাগবে।
this is Jack from Physiology Zone, and in this film, ATP provided. So, as we've seen in the previous episodes, ATP supplies the energy for muscle contraction, and without it, no muscle contraction could take place. But ATP also is required in the calcium active transport pumps on the sarcoplasmic reticulum, which we've seen previously, and you'll find that ATP is used throughout a variety of receptors within our body. আচ্ছা, তার মানে দেখো এই জায়গায় কি বললো যে আমরা দেখলাম যে মাসেল কন্ট্রাকশনে এটিপি লাগে, তার মানে এটিপি ছাড়া মাসেল কন্ট্রাকশন কিন্তু ইম্পসিবল, কারণ আমার হচ্ছে পাওয়ার স্ট্রোকে এটিপি লাগে, যেটাই হচ্ছে মেইন, যে হচ্ছে আর মায়োসিন অ্যাক্টিং এর সাথে হচ্ছে লিঙ্ক করে এটাকে টেনে নিয়ে আসবে। সেই পাওয়ার স্ট্রোকে কি লাগে? পাওয়ার স্ট্রোকে হচ্ছে আমার এটিপি লাগে, এটিপি ছাড়া পসিবল না। প্লাস এটিপি হচ্ছে আরো পুরো আমাদের বডিতে আরো অনেক জায়গাতে কাজ লাগে। সো এটিপি সাপ্লাইটা খুবই ইম্পর্টেন্ট, যে এটিপি তোমার হচ্ছে একটা কি বলে একটা সার্টেন অ্যামাউন্ট অফ এটিপি আছে তোমার মাসেল কন্ট্রাকশন বা যে কোনো কিছুর জন্য। সো ওই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। সে এটাই বলছে যে কিভাবে But the amount of ATP within muscle fibers for muscle contraction is only sufficient enough to power it for a few seconds. So therefore the muscle fibers require other ways to source their ATP. And to do this, there's three methods which are utilized, and we're going to go through these in turn. They use creatine phosphate, anaerobic cellular respiration, aerobic cellular respiration, and then finally in the end of this tutorial we're just going to quickly introduce what the oxygen debt is and how we repay it. দেখো এইখানে বলছে আমরা তিন ভাবে মেইনলি, আর এখানে আরেকটা টপিকের কথা বলছে যে আমরা হচ্ছে এটিপি ক্রিয়েট করতে পারবো, এবং এখানে বলছে যে আমরা হচ্ছে ইনস্ট্যান্ট যেটা এটিপি আমাদের ক্রিয়েট হয় বা ইনস্ট্যান্ট আমার বডি যেটা থাকে সেটা আমাদের ক্রিয়েটিন ফসফেট আর কি। তো ওটা হচ্ছে খুবই অল্প সেকেন্ড থাকে, 5 না ঠিক 10 to 15 সেকেন্ড, ঠিক আছে? 10 to 15 সেকেন্ড কন্ট্রাকশনের জন্য ওইটা ঠিক আছে। তার মানে কন্টিনিউয়াস এটিপি কিন্তু তোমার ওটা দিয়ে পসিবল না, ওটার জন্য অ্যানারোবিক আর aerobic respiration এর দরকার আর কি। So creatine phosphate is a molecule which can store energy within its phosphate bonds. So whilst the muscle is relaxed, they produce more ATP than is required for their resting metabolism. And this excess of ATP transfers a phosphate group to creatine, producing ADP, adenosine diphosphate, and creatine phosphate. This acts as a very quick energy reserve for creating ATP. So when a muscle starts to contract and requires that energy, creatine phosphate transfers its phosphate group back to ADP in a reaction which is catalyzed by the enzyme creatine kinase to form creatine and adenosine triphosphate, or ATP. So the ATP can then be used to create muscle contraction. So this type of energy source is extremely quick, but it unfortunately only lasts for approximately 15 seconds due to finite amounts of creatine. So this system will power something like a 100-meter sprint. And on a side note, creatine supplementation is widely used as a performance-enhancing supplement. দেখো এখানে বলছে যে আমার রেস্টিং মাসেল অবস্থাতে যে আমার এটিপি বা ক্রিয়েটিন যেগুলো কয়েকটা থাকবে সেগুলো মিলে ক্রিয়েটিন ফসফেট প্লাস এডিপি মিলে একটা এনার্জি রিজার্ভের আকারে থাকে, ঠিক আছে? তারপর দেখো অ্যাক্টিভ মাসেলের সময় সেটা একটা কাইনেস এনজাইমের প্রেজেন্সে আবার ক্রিয়েটিন এটিপিটা আমার হচ্ছে কন্ট্রাকশন ইউজ হয়। বাট বলতে দেখো এটা এনার্জি, কিন্তু এটা এনার্জি খুবই ফাস্ট এনার্জি প্রোডাকশন হচ্ছে, বাট এটা কিন্তু কি 10 to 15 সেকেন্ড জাস্ট থাকতেছে। তার মানে এখানে কিন্তু বলে কথাটা তোমরা স্কিপ করছো কিনা, যে 100 মিটার স্প্রিন্ট যে রেস সেটা যখন মানে সেটা কি খুবই অল্প একটা মানে এরকম 15 সেকেন্ড বা 10 to 15 সেকেন্ড যেটাই হয়, তার মানে এই ফাস্ট এনার্জি প্রোডাকশনটা কিন্তু আমার ক্রিয়েটিন ফসফেট থেকে আসতে পারে, ঠিক আছে? একবারে ফাস্ট এনার্জি যখন তোমার দরকার হয়, ঠিক আছে? So it makes sense that if you increase the amount of creatine within the sarcoplasm, you're therefore going to increase the amount of readily available creatine phosphate that can then allow the production of more ATP. So this, of course, is best for exercises which require large amounts of strength and power output. There is obviously a limit to this, and people differ in terms of their response to creatine supplementation. And there are also some concerns regarding its safety due to large intakes and prolonged usage of this supplement. So as the ATP produced by creatine phosphate is depleted, the muscle turns to glycolysis as a method by which it can source its ATP.
So glycolysis is an anaerobic process by which glucose is broken down to produce ATP in a series of 10 steps which are beyond the scope of this tutorial. However, glycolysis cannot generate ATP as quickly as creatine phosphate, so ATP is provided to the muscle slower. The glucose used in glycolysis can be gained by either glucose, which diffuses straight into the muscle from the blood, or glycogen, which is within the muscle tissue. Now, glycogen is a polysaccharide, so it just has tons of glucose molecules stuck together, like as in up to 20 or 30,000 of them. And glycogen must first undergo glycogenolysis to make glucose available for glycolysis. So the input point is one glucose molecule, and that glucose molecule undergoes the anaerobic process, which is called glycolysis, and that is a series of reactions that ultimately produces 2 ATP molecules and 2 pyruvates. As a quick side note, your text might talk about pyruvate or pyruvic acid, and so long as you're not studying biochemistry, they are functionally the same thing. So in terms of physiology, they will be used utterly interchangeably. So pyruvate can then be used for one of two things. If we have no oxygen available, it's then broken down from pyruvate into lactic acid. And this is an important process, which we're just going to touch on a little bit more now. So pyruvate, with the reduced form of something called nicotinamide adenine dinucleotide, which is the NAD, and the H on the end just means that it's the reduced form of that molecule, with hydrogen, is catalyzed by the enzyme lactate dehydrogenase. And the job of this enzyme is to take the hydride group from one molecule and put it onto another. So this reaction by which pyruvate is converted to lactate is called a redox reaction. Now, these are very important physiologically and occur throughout the body, and redox just refers to one half of the reaction being reduction and the other half being oxidation. So pyruvate gains electrons and becomes lactate, and that part is reduction, and the other half is oxidation. So our reduced form of nicotinamide adenine dinucleotide, the NADH, is oxidized and loses electrons to form nicotinamide adenine dinucleotide in its oxidized form. The importance of that molecule is that it allows glycolysis to keep going, and it's the only thing that can allow glycolysis to keep going. Ultimately, glycolysis comes to an end because it can't be sustained for very long because of its inefficiency. It makes 2 ATP molecules per 1 glucose molecule. So after about 1 minute, the anaerobic respiration process is completely depleted, so it's not much good for anything more than, say, a 400-meter race. আচ্ছা, এখানে অনেক কিছু বলছে, গ্লাইকোলাইসিস নিয়ে আর কিছু লাগবে না, ঠিক আছে? এখানে জাস্ট তোমাদেরকে মানে যেটুকু দেখানোর জন্য যে মাসেল এখানে অনেক কিছু বলতেছে, যে মাসেল মেটাবলিজমে আমাদের হচ্ছে বিভিন্ন স্টেপে কিভাবে আমরা এটিপি প্রডিউস করতেছি এবং কোনটা কতটুকু আমার লাস্ট করে, ঠিক আছে? যেমন প্রথমে যেটা দেখলাম ক্রিয়েটিন ফসফেট, সেটা হচ্ছে আমার 10 to 15 সেকেন্ড। তারপর গ্লুকোজের এখানে গ্লাইকোলাইসিস অনেক কিছু বলছে, এত কিছু লাগবে না, যে আমার হচ্ছে এই প্রসেসে যেটা হচ্ছে যে একটা গ্লুকোজ মলিকিউল থেকে 2 এটিপি ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে? এবং সেটা কি 30 সেকেন্ডস টু 1 মিনিট পর্যন্ত আমার হচ্ছে অ্যাক্টিভ থাকে। তাই কিন্তু এখানে বলছে যে 400 রেসের কথা। 400 রেস না, মানে এরকম একটা, ওরকম তুমি একটা ম্যানুয়াল ওয়ার্কের কথা চিন্তা করো যে একটা সার্টেন পোর্শন সে কিন্তু দিবে, 1 মিনিট 1.5 মিনিট, এর বেশি কিন্তু সে এনার্জিটা দিবে না, ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল আমার হচ্ছে অ্যানারোবিক সেলুলার রেসপিরেশন থেকে হচ্ছে আমার যে এটিপিটা ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে? What we have to use process in the breakdown of glycation, which is what we're going to talk এই about প্রসেসটা now. হচ্ছে আমরা যখন অক্সিজেনের সাপেক্ষে অক্সিজেনের প্রেজেন্সে যাব তখন অ্যারোবিক রেসপিরেশনে যাব। সেটা Then enters a breakdown of glucose, water, ration, and amino acids. So firstly, the glucose, which is broken down by glycolysis, produces our pyruvate, and that's what's being used first in a saccharide glycerol, and or it can be broken. So this process all occurs, it's in the presence of oxygen from either hemoglobin, so oxygen that we find in the blood,
or from oxygen, which is attached to myoglobin, the protein within the muscle fibers that binds up oxygen. Our pyruvate fatty acids or amino acids can enter aerobic respiration, which occurs in a two-step process within this mitochondria. First, they enter the Krebs cycle. This is also known as the TCA or citric acid cycle. So that's three names for the same thing. They then, following this, enter the electron transport system. Again, the details of this are beyond the scope of this. আচ্ছা, আর ক্রেবস সাইকেলের কথাটা একটু বলি। এখানে এত কিছু বলতেছে। ক্রেবস সাইকেলটা হচ্ছে যে বলবো না যে টিসিএ সাইকেল, তোমার সাইট্রিক অ্যাসিড সাইকেল অথবা টিসিএ সাইকেল বলা হয়। যে এটা বলতে মিন করে যেটার মধ্যে অনেকগুলো কেমিক্যাল রিঅ্যাকশন হবে, ঠিক আছে? যে অ্যারোবিক তোমার হচ্ছে কি যে একটা স্টোর যে এনার্জিটা আছে সেটা অনেকগুলো অক্সিডেশনের মাধ্যমে, ঠিক আছে? যে অ্যাসিটাইল তারপর হচ্ছে এরকম কার্বোহাইড্রেট এগুলো অক্সিডেশনের মাধ্যমে তোমার হচ্ছে এনার্জি স্টোর এনার্জি রিলিজ করার জন্য। এটাই হচ্ছে আমাদের ক্রেবস সাইকেল বলতে বুঝাইছে, ঠিক আছে? Tutorial and our ATP. দেখো আমার মেইনলি এখান থেকে এখানে And this is much more efficient than our glycolysis and is ultimately to yield carbon dioxide, water, and our ATP. And this is much more efficient than our glycolysis because you get 36 ATP molecules per glucose molecule and 100 per fatty acid. Now, this is obviously much more efficient in terms of. তাহলে দেখছো এখানে একটা গ্লুকোজ থেকে বা ফ্যাটি অ্যাসিড থেকে কত এটিপি ক্রিয়েট হচ্ছে। এইটাই দেখো, এটা এখানে তিনটা ডিফারেন্স দ্বারা এটাই বোঝায় যে আমার হচ্ছে লং টার্ম কাজের সময় কোনটা আমার হচ্ছে আসলে কাজে লাগে। যেমন শর্ট টাইম কাজের জন্য হচ্ছে আমার ক্রিয়েটিন ফসফেট বা হচ্ছে আমরা মাত্র যেটা দেখলাম যে অ্যানারোবিক রেসপিরেশনে যে আমার এটিপি ক্রিয়েট হয়। আবার লং টার্মের জন্য যেমন এখানে কিন্তু এখানে যেহেতু রেস নিয়ে বলছে এখানে কিন্তু বলে যে তোমার হচ্ছে ম্যারাথন বা এইসব রেসের জন্য আমার কিন্তু হচ্ছে এই প্রসেসটা ফলো করতে হয়, ঠিক আছে? এই প্রসেস ফলো হয়ে কিন্তু আমার এটিপি ক্রিয়েট হয়। মানে এখান থেকে এফিসি মানে অনেক বেশি এটিপি তোমার ইট পসিবল, ঠিক আছে? Yield, but unfortunately it requires a steady stream of oxygen, so it's much slower. But if you're doing moderate activity like walking or a very steady jog, then this system is primarily used to provide our ATP for muscle contraction. And interestingly, after exercise, you'll probably notice that despite having stopped, you continue to breathe quickly and deeply. And the reason for this is due to what is called the oxygen debt. This is the oxygen that's required to compensate for the ATP which we have had to produce without oxygen during our exercise. So you are literally paying back the oxygen. And the way that this is done is in three ways. Firstly, it's used to convert lactic acid into glucose. এটা হচ্ছে আপাতত এটা দেখা লাগবে না, লাগবে না, স্লাইডটাতে যাই, ঠিক আছে? তো এখানে দেখো এই যে জিনিসগুলো বলছে যে আমার মেইনলি কি এটাই কিন্তু মিন করছে যে হচ্ছে আমরা অ্যারোবিক সেলুলার রেসপিরেশনের যে জগিং এর কথা বললো যে একটা সার্টেন মানে মডারেট এক্সারসাইজ তুমি অনেক লং টার্ম ধরে করতে পারবে। তার মানে এখানে কিন্তু একটা ক্লিয়ার ইন্ডিকেশন দিচ্ছে। তার মানে তুমি বলতে পারো যে আমার মাসেলের সাথে আমরা শুরুতে ম্যানুয়াল হ্যান্ডলিং বা এইসব করলাম, এর সাথে কি রিলেশন? তার মানে তুমি যদি একটা লং টার্ম ওয়ার্ক প্ল্যান করতে যাও, লং টার্ম ওয়ার্ক প্ল্যান যদি তুমি করতে চাও, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাকে চিন্তা করতে হবে যে লং টার্ম ওয়ার্ক প্ল্যান করা মানে যে সেটা কেমন হবে। কি বলে একটা 8 ঘন্টা ধরে একজন কাজ করবে, তাহলে ওটার ওয়ার্কলোডটা এখন তুমি নিশ্চয়ই এমন ভাবে তাকে কাজটা ডিজাইন করতে পারো না যে 8 ঘন্টায় সে মানে আমি যদি এখন দৌড় দিয়ে উদাহরণ দিই 8 ঘন্টায় সে 100 মিটার স্প্রিন্টে দৌড়াবে, এটা কি পসিবল? এটা পসিবল না। 8 ঘন্টা সে 400 মিটার স্প্রিন্টেও দৌড়াইতে পারবে না। সো 8 ঘন্টা একটা ওয়ার্কলোড একজন একটা 8 ঘন্টা ধরে একটা ফিজিক্যাল কোনো একটা ওয়ার্কলোড তুমি প্ল্যান করতে হবে, সেভাবেই করতে হবে যেন এটা করা পসিবল থাকে, ঠিক আছে? এই মাসেল মেটাবলিজম তাই তোমাকে বললাম যে আমাদের এত ডিপলি পড়ার দরকার নাই, কারণ আমরা কেমিস্ট্রি বা বায়োলজি পড়তেছি না, জাস্ট একটা আইডিয়ার জন্য, ঠিক আছে? জাস্ট একটা আইডিয়ার জন্য। তাই দেখো আজকে কিন্তু এক স্লাইডটা কিন্তু অনেক বড়, আমরা কিন্তু অনেক দূর পড়ে ফেলছি, ঠিক আছে? যেমন এখানে দেখো আমাদের এইটা হচ্ছে একবারে ফাস্ট, তার মানে কি একেবারে হচ্ছে ফাস্ট এভাবে কাজ করার কাজ যদি তুমি হচ্ছে করতে চাও করতে পারবা, বাট তোমার এই অ্যাক্টিভ মাসেল থেকে তোমাকে আবার রেস্টিং মাসেলে যাইতে হবে, তোমাকে একটু গ্যাপ দিতে হবে এই কাজগুলোতে, একটু না ভালোই গ্যাপ দিতে হবে, এবং এটাতেও কিন্তু গ্যাপ দিতে হবে, ঠিক আছে? কিন্তু এইটা কিন্তু তোমার হচ্ছে আচ্ছা পাইরুভেট এগুলো বাদ দিলাম, ঠিক আছে? আর পরেরটা যেটা দেখো এই যে প্রলং ডিউরেশন এক্সারসাইজ, সেটা কিন্তু কি এই যে দেখো এটিপি জেনারেল প্রেভেক্টর এই যে নিউট্রিয়েন্ট এনার্জি প্লাস অ্যারোবিক পাথওয়ে, তো সেটার জন্য কি যেটা হচ্ছে অনেকক্ষণ ধরে করা পসিবল, ঠিক আছে?
এটাই কিন্তু এখানে বলছে। ওকে, আর হচ্ছে তোমাদের এখানে দেখো যে অক্সিজেন ডেপথটা আমরা মাত্র একটু দেখলাম, ওটার ভিডিও আসলে ওভাবে দেখার দরকার নাই। ওখানে কি বলছে যে আমার অনেক বেশি আমার এক্সারসাইজের জন্য কি হয় যে ব্লাডের অক্সিজেনটা কি হয়ে যায়, অক্সিজেনটা নিয়ে সে কিন্তু এটিপি ক্রিয়েট করতে থাকে। কারণ এটিপি ক্রিয়েট ছাড়া তোমার এনার্জি হবে না, এনার্জি ছাড়া তো তুমি তোমার কি তুমি যে এক্সারসাইজ করতে পারবে না। তো তোমার এক্সারসাইজ করা মানে তোমার মাসেল কন্ট্রাক্ট হবে। সো মাসেল কন্ট্রাকশন, তার মানে দেখো আমরা কোথা থেকে কোথায় গেছি, আমার মেইনলি হবে এক্সারসাইজের জন্য মাসেল কন্ট্রাকশন থেকে মাসেল গ্রোথ তোমার হয়। তো মাসেল কন্ট্রাকশনের জন্য আমার কি ওই যে লিঙ্কেজে লাগে এটিপি। তো এটিপি ক্রিয়েশনের জন্য দেখো আমরা তিনটা প্রসেস দেখলাম। এটিপি ক্রিয়েশনের সবচেয়ে প্রলং যেটা সবচেয়ে বেটার যেটা সেটা হচ্ছে অক্সিজেন দিয়ে যেটা অ্যারোবিক রেসপিরেশন হয়। সো অ্যারোবিক রেসপিরেশনের কারণে কি বলছে যে অনেক বেশি হেভি এক্সারসাইজের সময় কি হয় যে আমার ব্লাডের যে অক্সিজেন থাকে সেটা অনেক বেশি ইউজ হয়ে যায়। তাই কিন্তু আমরা এক্সারসাইজ করার সময় এক্সারসাইজ শেষে আমরা আমাদের ব্রিদিং কিন্তু অনেক বেশি মানে আমরা দেখা যায় ব্রিদিং ইন্টেন্সিটি মানে ডিউরেশনটা অনেক বেশি থাকে, অনেক বেশি ফ্রিকোয়েন্ট তোমার ব্রিদিং হতে থাকে। ঠিক আছে, এটার রিজন কি? কারণ হচ্ছে এই যে অক্সিজেন ডেপথ যে কাইন্ডটা হচ্ছে বলা যে তুমি ব্লাড অক্সিজেন থেকে অক্সিজেন তোমার ধার করে সেটা হচ্ছে তোমার ইয়েতে ইউজ করা হয়েছে, রিঅ্যাকশনে ইউজ করা হয়েছে। তো তুমি সেটা জাস্ট ব্যাক দিতেছো। এটাই বলে যে হেভি ব্রিদিং আফটার স্টিরয়েড এক্সারসাইজ। এবং দেখো যে এত লিটার এক্সট্রা অক্সিজেন কনজিউম করা হয়। এটার পারপাসটা কি যে অক্সিজেন রিজার্ভ রিপ্লেস করা, ঠিক আছে, ক্রিয়েটিন ফসফেট সিস্টেমকে রিপ্লেনিশ করা, এটা ল্যাকটিক অ্যাসিড আছে, যাই হোক ওগুলো আলাদা জিনিসপত্র। ঠিক আছে, বুঝতে পারছো এই অক্সিজেন ডেপথ বলতে কি বুঝাইছে? বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, কি টপিকগুলো পড়ে কেমন লাগলো আজকে তোমাদের শুনি?